মানে লাঠি নিয়ে বড় জোর টিয়ার সেলের সাথে ফাইট করা যায়, রাবার বুলেটের সাথে ফাইট করা যায়। যখন গুলি হবে তখন আসলে শহীদ হওয়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। কি আবার বিএনপি ক্ষমতা আসার 6 মাস পর বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এটাও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো নির্বাচনটা হোক, তখন দুধ আর জল কোনটা কি এমনি আলাদা হয়ে যাবে। দুই আসিফ দুই কথা বলেন, আসিফ নজরুল এক কথা বলেন, আসিফ ভুইয়া এক কথা বলেন। আগে সংস্কার পরে নির্বাচন, এই ভাওতাবাজি অন্যদের বুঝায় না, এই ভাওতাবাজি আমাদের বুঝায় লাভ নেই। ঠিক আছে, আমার অ্যাকিউজেশন হচ্ছে গণহত্যা, ওর অ্যাকিউজেশন হচ্ছে আমি গোসল করি না। ফাইন, লেটস মানে এটা দাঁড়িপাল্লায় মাপা যাক যে কোনটার প্রভাব বেশি। বাংলা টেলিগ্রাফ আয়োজিত পলিটিক্যাল কম্পাস শোয়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সেন্ট্রাল কমিটির সহ সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু। মেঘদা, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, 12 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে একটা অভ্যুত্থান গেল এবং পট পরিবর্তন হলো রাজনীতির, এই যে পট পরিবর্তন এবং অভ্যুত্থানের যে সময়টা, এই সময়কালের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল দিন আপনার কাছে কোনটা, এবং সেই দিনের গল্পটা যদি আপনি আমাদেরকে বলতেন। আমি বলবো যে 19 তারিখ, 19শে জুলাই, 18ই জুলাই আমরা হচ্ছে 17 জুলাই পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। তো 17 জুলাই আপনি জানেন যে হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম জোরপূর্বক ক্লোজ করে দেওয়া হলো, মিলিটারি বিজিবি এবং মিলিটারি ব্যবহার করে বা যে ক্যাম্পাস ফাঁকা করে দেওয়া হলো। ক্যাম্পাস ফাঁকা করে দেওয়ার পরে 17 তারিখে আমরা একটা ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে তাহলে তো আসলে আন্দোলন আগে যেভাবে করে আমরা করছিলাম, যে যেখানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার চেষ্টা করছিলাম, বা যারা প্রাইভেট ইউনিভার্সিটির আছে আমাদের ছাত্র ইউনিয়নের মানুষজন যারা কিনা ওই রামপুরা ব্রিজে আন্দোলন করছিল, বা মানে প্রত্যেকে আলাদা আলাদা তাদের শিক্ষা প্রতিষ্ঠান ধরে ধরে আন্দোলন করছিলাম। তো 17 তারিখে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা প্রতিষ্ঠান এভাবে করে আর আসতে দেওয়া হবে না, এবং 18 তারিখে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল যে আন্দোলনটা স্প্রেড আউট করবে, মানে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ছড়াবে। তো আমাদের প্রতি ডিরেক্টিভ যেটা ছিল সেন্ট্রাল কমিটি, সেটা হচ্ছে যে আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমরা যে রাত্রে যেখানে অবস্থান করব তার থেকে সব থেকে নিকটতম দূরত্বে যেখানে আন্দোলন হচ্ছে আমরা সেই জায়গায় যে উপস্থিত হব। পরে 18 তারিখে সকাল থেকে আমরা আসলে আমি ছিলাম শেখের টেকে, আমি শেখের টেক থেকে বের হয়ে কোথায় যাব, জিগাতলার দিকে আমাদের একদল কমরেড দাঁড়িয়েছিলেন, আপনার হচ্ছে বাংলা মোটরের দিকে বিপ্লবী ছাত্র মৈত্রীর কমরেডরা সহ ছাত্র ইউনিয়নের আরও কিছু কমরেড সহ ওইখানে অনেক মানুষজন অবস্থান নিয়েছিলেন, সমন্বয়কদের কেউ কেউ ছিলেন। তো আমি তখন আসলে রিক্সা নিয়ে আমি এবং আমার আর এক সহযোদ্ধা জাওয়াত ভাই আমরা ভাবছিলাম যে আমরা কোন দিক পর্যন্ত যাব। তো আমরা রিক্সা নিয়েছিলাম জিগাতলা পর্যন্ত, কিন্তু রিক্সা জিগাতলা পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তখন প্রত্যেকটা রাস্তায় টিয়ার শেল মারা হচ্ছে, প্রত্যেকটা রাস্তা হচ্ছে, এবং 18 তারিখ সকাল থেকে প্রচুর পরিমাণে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অবরুদ্ধ অবস্থায় আছে, তাদেরকে আটকে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো 18 তারিখটা মূলত আমার কেটেছে 7 মসজিদ রোড এবং হচ্ছে আপনার যে মিরপুর রোড, এই মিরপুর রোডের মাঝখানের রাস্তাটায় আপনার প্রথমে আমরা ওই দুটো রাস্তার মাঝখানে একটা জায়গা অবস্থান নিয়ে বেঙ্গল বইটা যেখানে তার পাশ দিয়ে, তো ওখানে যেয়ে দেখি যে হচ্ছে কলেজের ছেলেপেলে অনেকে রাস্তায় নেমে আসছে। তো প্রথমে সাধারণভাবে এরা খুবই মানে একদম নিজের তারা কোনো সমন্বয়ক চিনে আসে না, বা তাদের কোটামোটায় কিছু যায় আসে না। তারা তাদের যেই শৈশব কৈশোর এটা জুড়ে দেখছে যে কীভাবে করে ছাত্রলীগ আসলে বারবার করে যে কোনো নীতিসঙ্গত আন্দোলনে হচ্ছে পুলিশ ব্যবহার করে বা ছাত্রলীগ ব্যবহার করে সেই আন্দোলনগুলোকে দমন করা হয়, তার প্রতি যে ক্রোধক্ষোভ, সেই ক্রোধক্ষোভের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছে। এদের মধ্যে কিছু ছেলে ছিল যারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, তো আমি নিজেও রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পড়েছি। তো আমি কয়েকজনকে যে নিজের পরিচয় দিলাম যে হচ্ছে আমিও রেসিডেন্সিয়াল মডেল থেকে এসেছি, তোমরা কী ভাবছো, কেন এসেছো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হলো। এর মধ্যে দু একজন দেখা গেল যে হচ্ছে এই রেসিডেন্সিয়াল মডেলের বা অন্যান্য প্রতিষ্ঠানের আমাকে নানান কারণে চেনে। তো তারা এসে এক পর্যায়ে ইনস্ট্রাকশন চাইতে শুরু করলো যে এখন আমরা কী করতে পারি। তো আমি বারবার করে বলছিলাম যে 18 তারিখে যে আমরা হচ্ছে যেন জমায়েত দুই ভাগ না করে ফেলি, কারণ জমায়েত দুই ভাগ করে ফেললে 7 মসজিদ রোড এবং 27 নম্বর দুই দিক থেকে যদি হচ্ছে মিরপুর রোড 7 মসজিদ রোড এবং মিরপুর রোড দুই দিক থেকে যদি পুলিশ আসা শুরু করে বা আসা শুরু করে, আমরা স্যান্ডউইচড হয়ে যাবো, যেটা যাত্রাবাড়িতে হয়েছে। তো আমরা হচ্ছে বারবার করে এই কথাটাই আমি এই কমিউনিকেশনই করার চেষ্টা করছিলাম যে কোনোভাবেই যেন আমরা আমাদের জমায়েত ডিভাইড না করি, জমায়েত যা আছে এক জায়গায় থাকি। পরে অনেকক্ষণ পর্যন্ত 1.5-2 ঘন্টা ওই জায়গাটা আমরা হোল্ড করেছি। আমি নিজে ওই সময় পাশের একটা দোকানে যে ইন্টারনেট কাজ করছিল না, লাইভ করলাম, লাইভ করে বললাম যে ওখানে সবাই আসেন। পরে 1.5-2 ঘন্টা ওখানে থাকার পরে আমরা মুভ করে হচ্ছে যখন মানে পুলিশের গাড়ি একদম মানে ট্যাঙ্ক নিয়ে আসা শুরু করলো 27 নম্বর থেকে মিরপুর রোড দিয়ে ওই রাস্তা ধরে, তখন আমরা বাধ্য হলাম টিয়ার শেলের যন্ত্রণায় 7 মসজিদ রোডে উঠে আসতে, এবং তারপরে সন্ধ্যা পর্যন্ত 7 মসজিদ রোডে পাল্টা ধাওয়া চললো। আর সন্ধ্যার পর আমরা বুঝতে পারলাম যে এখন গুলি শুরু হচ্ছে, দু একটা গুলির আওয়াজে আমরা বুঝলাম যেগুলো রাবার বুলেটও না, অ্যাকচুয়াল বুলেট ফায়ার হওয়া শুরু করছে। তখন আমার সাথে যেহেতু আরও অনেকগুলো কর্মী ছিল, তো আমি চিন্তা করলাম যে আসলে আমি মানে এদের সেফটি আমার ইনশিওর করতে হবে।
তো আমরা ধানমন্ডিতে আমাদেরই আর এক সহযোদ্ধার বাসায়, সেই বাসায় যে অবস্থান করলাম আবাহনী মাঠের উল্টা দিকে। এবং তারপর 18 তারিখ রাতে ইন্টারনেট কাট ডাউন করা হলো। তারপর 19 তারিখটা হচ্ছে আমার সব থেকে ট্রমাটাইজিং দিন গিয়েছে। সকালবেলা শুনতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাবেক শিক্ষার্থী তারা হচ্ছে একটা মিছিল করবে। তো সেই মিছিলে তারা শুনতে পেয়েছে যে আমরা 10-12 জন হচ্ছে ওই বাসাটার মধ্যে আছি আবাহনী মাঠের ওখানে। তারা আমাদেরকে আহ্বান জানালো যে আমরা মিছিলে আসবো কিনা। তো তখন এটা খুব ডিফিকাল্ট সিদ্ধান্ত আমার নিতে হলো, যেহেতু আমি ওখানে সিনিয়র মোস্ট, বোথ বয়সের দিক থেকেও রাজনৈতিক পদের দিক থেকেও। তো তখন আমি একটা মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে জানালাম যে হচ্ছে যে না, আমরা বেরোবো না, কারণ এখানে ডিরেক্ট গুলি হবে এবং আমরা আসলে মানে লাঠি নিয়ে বড় জোর টিয়ার সেলের সাথে ফাইট করা যায়, রাবার বুলেটের সাথে ফাইট করা যায়, যখন গুলি হবে তখন আসলে শহীদ হওয়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। তো আমরা ওই যারা মিছিল করছিলেন তাদেরকেও করার চেষ্টা করলাম আর কি, যে আপনারা নামার দরকার নাই, আজকে শুক্রবার হচ্ছে ডিরেক্ট গুলি হবে, কোনো রাবার বুলেট টুলেটও পড়বে না। তো ওই মিছিলটা আমরা গেলাম না এবং দুপুর বিকাল নাগাদ আমরা খবর পেলাম যে ওই মিছিলে হচ্ছে প্রিয় তাহির জামান প্রিয় হচ্ছে ওই মিছিলে ছিল এবং প্রিয় ওই মিছিলেই গুলি খায় এবং মারা যান। তো তারপর দুপুর বিকাল থেকে এরকম একটা একটা করে খবর আসা শুরু হয়েছে। 18 তারিখেই এই ফায়াজের খবরটা চলে আসছে। তো অলরেডি ওইটা নিয়ে তখনই এক ধরনের একটা ট্রমার অনুভূতি শুরু হয়ে গেছে, যে আমরা বুঝতেছি না এটা কতখানি হবে। পরে সকালবেলা প্রান্তর খবর প্রিয়র খবর আসলো। প্রিয়র খবর আসার পরে হচ্ছে মানে তখন একটা গিল্ট অনুভূতি, একটা অপরাধ বোধ, যে তাহলে কি আমারও উচিত ছিল যে মিছিলটা নিয়ে যাওয়ার। তারপর আমি চিন্তা করলাম যে আমি তো আসলে মিছিলটাই যে মানে শহীদ সংখ্যা বাড়ানো ছাড়া কিছু করতে পারতাম না, এবং আমরা জানি না এই লড়াইটা আরও কতদিন চলবে। সো লড়াইয়ের উদ্দেশ্য বেঁচে থাকা জরুরি। পরে ওই দিন বিকালের পর থেকে আমরা সবাই ওখানে আটকা এবং ইন্টারনেট নাই। বিকালের পর থেকে দেখলাম যে রাস্তার পাশে একদম মর্টার ফায়ারের শব্দ হচ্ছে। তো প্রথমে ওই শব্দটা যখন একদম শুরু হয় তখন আসলে মানে ব্রেন ওই শব্দের সাথে তো আমাদের অভ্যস্ততা নেই। তো যখন শব্দ শুরু হচ্ছে আমি প্রথম 5-7 সেকেন্ড আমি ভাবতেছি এটা কি হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলো। হঠাৎ করে যদি প্রচণ্ড জোরে বৃষ্টি হয় তাহলে যে শব্দটা হয়, শব্দটা কিন্তু কাছাকাছি একটু মর্টারের। তারপরে যখন চিৎকার আসা শুরু করলো মানুষের, তখন বুঝতে পারলাম যে না, এটা তো অন্য। এবং ঘরের পাশে আমি বুঝতে পারতেছি যে আমার দেশের নাগরিক, তাকে জাস্ট মানে মেরে নাই করে ফেলা হচ্ছে, কিন্তু আমাদের তখন নামার মতো ক্ষমতা নেই। কিন্তু 19 তারিখটা আমার কাছে মনে হয় ওটা একটা টার্নিং মোমেন্ট, যেই দিনটায় আসলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ প্রথমবার আসলে আমাদের সংকটটা কত গভীর এবং আমরা কত ভয়াবহ পরিস্থিতিতে আছি সেটা আমরা বোধহয়, আমার ব্যক্তিগত ধারণা, শুধু আমি না, অনেক মানুষই ওই জিনিসপত্রগুলো গভীরভাবে চিন্তা করা শুরু করলো। কাজে আমার জন্য যদি সব থেকে ক্রিটিক্যাল বা ট্রমাটাইজিং দিন বলেন তাহলে ওটা হবে 19শে জুলাই। আচ্ছা, মেঘবুলনার বসু, আপনি তো হচ্ছে গত 16 বছরে ক্যাম্পাসে ঢোকার পর থেকে আমি নিজের চোখে দেখছি আপনি হচ্ছে লড়াইয়ের মধ্যে ছিলেন, আপনি কয়েকবার মারও খেয়েছেন, এবং যদি বলা যায় যে ছাত্রলীগের বিরোধীদের পক্ষে যদি শক্তভাবে কেউ দাঁড়ায় সেটা ছিলেন আপনি। কিন্তু যখন হচ্ছে 5 আগস্টে একটা বলা চলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা সম্পূর্ণ লীগের বিরুদ্ধে একটা জয় আসলো, তারপরে হলো, কিন্তু পরবর্তীতে মানে আপনাদের পার্টি বা হচ্ছে বাম কোনো দল ওইটার মানে গ্র্যাব করতে পারলো না কেন ক্ষমতা? আমরা দেখলাম যে সেই ডান দলই বা যে ছাত্র জনতার নাম করে বারবার সেই ডানপন্থী দলগুলো আসতেছে, বামপন্থী দলরা কোনো গ্র্যাবের মধ্যে নাই কেন, বিচ্ছিন্ন তারা, এটা যদি একটু বলতেন। এটা যদি আমি একদম যার ফলে কিন্তু দেখা গেছে শ্রমিকরা হত্যা হয়ে গেছে, কিন্তু বিচার বহির্ভূত হত্যা হয়েছে কিন্তু। তো আমার কাছে মনে হয় যে আসলে যদি খুব নৈর্ব্যক্তিকভাবে চিন্তা করি, এটা দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগ যে শাসনটা করেছিল, সেই অপশাসনটা করার ক্ষেত্রে তারা কোন কোন কথাগুলোকে বা কোন কোন প্রপঞ্চগুলোকে সামনে এনেছে, এটার দিকে একটু নজর দেওয়া দরকার। তারা বারবার করে অসাম্প্রদায়িকতার কথা বলেছে, তারা বারবার করে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তারা বারবার করে শোষণ মুক্তির কথাও বলেছে। তো এই যে তাদের যে রেটরিক, সেই রেটরিকের ফলে যেটা হয়েছে, বাংলাদেশের মানুষের এই জিনিসগুলো সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। যেন বা অসাম্প্রদায়িকতা বা সেকুলারিজম মানে ইসলাম বিদ্বেষ, যেন বা এখানে গণতন্ত্র মানে তারা তো গণতন্ত্রের কথাও বলছে। তো এই ভ্যালুগুলোকেই মানুষ যেন বা নেতিবাচকভাবে দেখা শুরু করেছে, যার ফলে ডানপন্থীরা যখন
ধরেন বলতেছে খিলাফত, যখন বলতেছে শরিয়া আইন চাই, এইগুলা নতুন নতুন কার জন্য? জেনজির জন্য নতুন, বা 15 বছর যেহেতু রাজনীতি অফ ছিল, গত 20 25 30 বছরে যারা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হয়েছে তাদের জন্য এই প্রপঞ্চগুলো নতুন। আমি যখন আমার বিকল্প রাজনীতি দাঁড় করাচ্ছি তখন আমি কি বলছি? আমি বলছি যে হ্যাঁ আমি শোষণ মুক্তির কথা বলি, কিন্তু আওয়ামী লীগ যে অর্থে শোষণ মুক্তির কথা বলতো সেই অর্থে বলি না। বা আমি গণতন্ত্রের কথা বলি, কিন্তু আওয়ামী লীগ যে অর্থে বলে সেই অর্থে বলি না। আমি ধর্মনিরপেক্ষতার কথা বলি, কিন্তু সেটা আওয়ামী লীগেরটা না। এই ডিফারেন্স পর্যন্ত আসার এটা একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। কারণ আওয়ামী লীগ নিজেকে একটা মধ্য বামপন্থী ধরনের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, যদিও সে ছিল একটা চরম দক্ষিণপন্থী শক্তি। আমরা যারা এই প্রজন্মের বামপন্থী, আমাদের এটা খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমরা আমাদের নানান রকম ভিন্নতা সত্ত্বেও আমাদের তো একটা বড় কমন গ্রাউন্ড আছে। সেই কমন গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা কিভাবে আমাদের মুভমেন্ট এবং পার্টি বিল্ড করব। কারণ আসলে সংগঠন না থাকলে, একটা বড় অর্গানাইজড ফোর্স না হলে কিন্তু আসলে এই সংকটময় মুহূর্তগুলোতে আসলে সামনে চলে আসার যে জিনিসটা সেটা হয় না। জামাত পারছে কারণ জামাতের সংগঠন আছে, শিবির পারছে কারণ শিবিরের সংগঠন আছে। 15 বছর তার উপর হামলা মামলা যাই হোক না কেন, সে কিন্তু গোপনে গোপনে তার যে সাংগঠনিক চর্চা এবং কাঠামো সেটাকে বড় করছে। সে প্রয়োজনে ছাত্রলীগের ভিতরে থেকে করছে, কিন্তু সে তার একটা বড় সাংগঠনিক কাঠামো তৈরি করতে পারছে। এই সাংগঠনিক কাঠামো তৈরি না করলে আমাদের রাজনীতিটা শেষমেশ অ্যাক্টিভিজমেই থাকবে। সেটা আর রাষ্ট্র দখল করার বা রাষ্ট্রের একটা স্টেক হোল্ডার হয়ে ওঠার যেই পর্যায়ে, সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আচ্ছা, সাংগঠনিক কাঠামো নিয়ে কথা বলতেছিলেন। 5 আগস্টের পরে জাতীয় নাগরিক কমিটি একটা গঠন হলো। তারা দাবি করতেছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আগের থেকেই ছিল, তো জাতীয় নাগরিক কমিটি যেটা দাবি করতেছে তারা ছাত্র জনতার একটা সংগঠন, এবং দেখা গেল যে মানে তারা ওয়ার্ড পর্যন্ত হচ্ছে কমিটি দিয়ে ফেলা হয়েছে। তো এই সংগঠনটা নিয়ে আপনার হচ্ছে তাদের সাংগঠনিক কাঠামো এবং তারা ভবিষ্যতে কি যাবে এবং নির্বাচন করলে কতটুকু সুবিধা কতটুকু অবশ্যই, এটা নিয়ে একটা মূল্যায়ন যদি দেন। আমার কাছে মনে হয় জাতীয় নাগরিক কমিটির ভূমিকা অনেক ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে বেটার। ওকে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখছি 5ই আগস্টের পর থেকে অতি দক্ষিণপন্থীদের বিভিন্ন তালে তাল দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে মাজার ভাঙার বিরুদ্ধে কোনো কথা শুনিনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে সাম্প্রদায়িকতা প্রশ্নে যেসব কথাবার্তা শুনেছি সেগুলো অত্যন্ত ক্ষেত্রে খুবই ন্যাক্কারজনক। আমরা এরকম নানাবিধ জিনিসপত্র দেখতে পেয়েছি। জাতীয় নাগরিক কমিটি আমার মনে হয় তারা যেই ক্লেমটা করছে যে তারা একটা মধ্যপন্থী শক্তি, সেই ক্লেমটার সপক্ষে তারা কিছু কাজকর্ম করেছে। যেমন আমি যদি বলি যে আমার যেই জিনিসপত্রগুলোকে খুবই ইতিবাচক বলে মনে হয়েছে, যেমন আমরা যখন মানে এই আওয়ামী লীগ সরকার 23-24 সাল পর্যন্ত এসেছে, তখন আমরা নিজেরাও অনেক একটা কথা বলেছি, যারা আমরা শাহবাগ আন্দোলনের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম। আমরা বলেছি যে আমরা শাপলা শাহবাগের বাইনারি আর চাই না, আমরা চাই শাপলা শাহবাগের বাইনারি ভেদ করে বাংলাদেশের রাজনীতি অন্য একটা মেরুকরণের দিকে যাক। তো যখন আমরা দেখতে পেয়েছি 16ই ডিসেম্বরে একই সঙ্গে মোমবাতি প্রজ্বলন হয়েছে এবং দোয়া মাহফিলও হয়েছে, আপনার ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় নাগরিক কমিটি একটা প্রোগ্রাম, একটা প্রার্থনা সভা আয়োজন করে, আমি নিজেও গিয়েছিলাম সেখানে। আবার তারা তাদের যে অফিস, সেই অফিসে দোয়াও করেছে। তো এই কোথাও এই সাংস্কৃতিক রাজনীতিটাকে অচল করে দিতে হবে, সেটা তারা বুঝতে পেরেছে। সেটা আমি বলবো বৈষম্য বিরোধীর থেকে তাদের মানে তারা সেই জায়গা থেকে এগিয়ে আছে। বা তারা জামাতকে ওইভাবে করে মানে জামাত মানে কি, যে কেউ একটা লোক অতীতে ছাত্র শিবির করে আসতেই পারে, তাকে ফোরামে ঢোকানো নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি যে জামাতের পলিটিক্সটাকে কন্টিনিউ করা, যে আমি জামাতের যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধ নিয়ে, জামাতের যে ন্যারেটিভ ভারতীয় সম্প্রসারণবাদ নিয়ে, আমি সেই ন্যারেটিভ কতখানি সেই ন্যারেটিভের কাছে পরাজয় বরণ করছি। তো আমার কাছে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অলরেডি শিবিরের রাজনীতির কাছে পরাজয় বরণ করে ফেলছে। তারা আসলে আর তাদের আলাদা কোনো রাজনীতি নাই এখন। দেখেন তাদের রাজনীতি এখন বামপন্থী এবং বাংলাদেশি জাতীয়তাবাদীদের গালিগালাজ করায় সীমাবদ্ধ, কারণ তারা ওইটার দ্বারা খুব দ্রুতই শিবিরের যে স্ট্রাকচার তার দ্বারা কোঅপটেড হয়ে যাবে। সেখানে জাতীয় নাগরিক কমিটি কিছুটা ডিস্টেন্স রাখতে পেরেছে একটা অন্য রাজনৈতিক মেরুকরণ তৈরি করার। কিন্তু এখানে আমার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে তারা বলছে যে তারা মধ্যপন্থী রাজনীতি করবে। এখন তাহলে উদারবাদী এবং বামপন্থী যারা এইটার মধ্যে ঢুকছেন বা যারা এটার মধ্যে আছেন, যাদের একটা সমাজ মুক্তির রাজনীতি রয়েছে, তাদের রাজনীতিটা কি শেষমেশ আলাদাভাবে সার্ভাইভ করবে? কারণ খুব সহজ করে যদি আমি বলি, এখানে যেসব মানুষজন আছেন, ধরুন সামান্তা শারমিন ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী, এখানে আছেন অনিক রায় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, এরকম আপনি স্বতন্ত্র জোট যারা করতেন, অরণি সেমন্তী খান থেকে শুরু করে আজহারউদ্দিন অনিক থেকে শুরু করে শ্রবণা শফিক দীপ্তি, একটা বড় অংশ ঢুকেছে। বা ছাত্র ফেডারেশনের সাবেক আবু রায়হান খান, বা আমাদের ছাত্র ইউনিয়ন করতে লাগে সৈয়দ ফরহাদ, এরকম অনেকগুলো মানুষ কিন্তু ঢুকেছে। আবার আমরা দেখতে পাচ্ছি ডানপন্থী বলয় থেকেও একটা অংশ মানুষ ঢুকেছে। এখন আমি উনাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা বুঝছি, যে উনারা মধ্যপন্থী রাজনীতি বলতে চায়, যে কিছু বামপন্থী লোক ঢুকাবো, কিছু ডানপন্থী লোক ঢুকাবো, গড়ে মধ্যপন্থী রাজনীতি হবে।
হবে, কিন্তু আসলে গড়ে তো রাজনীতি হয় না। যার মুশকিলটা কি হচ্ছে, মুশকিলটা হচ্ছে উনারা একদিকে এই 16ই ডিসেম্বর কেন্দ্র করে হচ্ছে প্রদীপ প্রজ্বলন করছেন, আর একদিকে পরের দিন উনাদেরই লোক হাদি সাহেব তিনি যায় ন্যাক্কারজনক বক্তব্য দিয়ে আসতেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। তো আসলে এইটা কতদিন পর্যন্ত সাস্টেইনেবল হবে, কতদিন পর্যন্ত এত ভিন্ন মতাদর্শী মানুষজন আসলে একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে পারবে, এবং তাহলে প্ল্যাটফর্মটার রাজনীতি কি দাঁড়াবে, সেইটা নিয়ে আমার একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে। এবং আমি যে ব্যাপারে খুবই চিন্তিত সেটা হচ্ছে যে বামপন্থী ফোর্সের একটা অংশ এই রাজনীতির ভিতরে ঢুকে যাচ্ছে। সেটা ঢোকা কোনো সমস্যা না, কিন্তু আমাদের যদি এটা বিকল্প বামপন্থী রাজনীতি করতে হতো, সেই রাজনীতিতে যারা নেতৃত্ব দিত তারা যদি পুরাটা এই সিন্ডিকেটটার অংশ হয়ে যায়, তাহলে আসলে বাংলাদেশের বামপন্থী রাজনীতির কি ভবিষ্যৎ হবে, এটাও একটা চিন্তার বিষয়। এই সরকারের যৌক্তিক মেয়াদ কতদিন আপনার কাছে, অন্তর্বর্তী সরকারের? আমার কাছে মনে হয় যে আসলে এই সরকারের মূল মুশকিলটা হচ্ছে যে ওনারা কাজ দেখাইতে পারছেন না। ওনারা যদি কাজ দেখাতে পারতেন তাহলে আসলে এত কোনো কথাই হইতো না। মানে বিএনপি, জামাত, বামপন্থী, সাধারণ জনগণ কেউই এত কথা বলতো না, কারণ সবারই আশা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার একটা গুরুত্বপূর্ণ সংস্কার কিছু কিছু করে দিয়ে তারপর যাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের যেই নড়াচড়া বা কাজকর্ম, এই কাজকর্মের মধ্যে আমরা কোনো ধরনের কি বলবো, এটা কোনো অথরিটি দেখতে পাচ্ছি না, বা তাদের একটা পরিকল্পনা আছে, তারা সেই পরিকল্পনা অনুযায়ী আগায় যাবেন, ওই রকম কোনো বদ্ধপরিকর মনোভাব আমরা দেখতে পাচ্ছি না। বা তাদের যে এই পুরা প্রক্রিয়া, তারাও কিন্তু দেখেন একই কাজ করে। তারা কি করে, তারা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের, এটা যদি আমি বলি খাইজলত, একই খাইজলত, কোনো বিপদে পড়লে তারা সবাইকে ডাকে। ভারতে দূতাবাসে হামলা হয়েছে, সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসাইছে, ধর্মীয় নেতাদের একসঙ্গে বসাইছে, তারপর সেটাই এখন তো আর ডাকে না, এখন তো আর বসায় না। তাহলে এটা তো হইতে পারে না যে আপনি বিপদে পড়লে জাতীয় ঐক্যের কথা বলবেন, যে বিপদ কাটে যাবে তেমনি আপনি আপনার মতো করে চালাবেন। কাজেই আপনি কিভাবে ভালো সংস্কার করবেন, আপনাকে কিভাবে আমি ট্রাস্ট করব সংস্কার করার জন্য, এটা তো কন্টিনিউয়াসলি জনগণকে দেখাইতে হবে। যখন তারা সেইটা করতে পারতেছে না, তখন অটোমেটিক্যালি রাজনৈতিক দলরা বলতেছে যে ভাই আপনারা সরেন, আমরা নেই জায়গাটা। এবং এখানে আরো একটা জিনিস সত্যি, সেটা হচ্ছে এরা রাজনৈতিক শক্তি না হওয়ার ফলে অতি ডানপন্থী শক্তিরে তারা কিভাবে মানে একদম সোজা বাংলায় যদি বলি দমন করবে, সেটা তাদের সাহসী নেই। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কারো আমলে যদি এরকম মাজার ভাঙার ঘটনা পরপর ঘটতো, পুলিশ ভয়াবহ স্ট্রিক্ট অবস্থান নিত। কিন্তু যেহেতু তারা চিন্তা করতেছে বিএনপি বা বামপন্থী বা মধ্যপন্থীদের একটা বড় অংশ এমনি আমাকে অত বেশি সমর্থন দিচ্ছে না, কাজে এরা অতি ডানপন্থীদের অনেক ক্ষেত্রেই সমর্থন নিতে বাধ্য হচ্ছে, বা অতি ডানপন্থীদের উপর রাজনৈতিক প্রকল্পের জন্য নির্ভর করতে বাধ্য হচ্ছে। এইটা খুবই অমিনাস বা খুবই বিপজ্জনক একটা সাইন, একটা খুবই বিপজ্জনক সাইন। এখন তারা আসলে যেই পলিটিটার হাতে নিয়ে তারা আছে, তারা আসলে এটা দীর্ঘদিন ম্যানেজ করতে পারবে না। কাজেই সব থেকে ভয়াবহ ঘটনা যেটা হবে সেটা হচ্ছে যদি কোনোভাবে মিলিটারি বা অন্য কোনো অগণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা চলে যায়। কাজেই সেইটা ঠেকানোটা ফার্স্ট প্রায়োরিটি, যাতে ভালো করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাওয়া যায়, এবং এই ক্ষমতা দিয়ে সুন্দরভাবে ক্ষমতার হস্তান্তরটা যে তাদের প্রধান দায়িত্ব, তাদের আসলে আস্তে আস্তে এই জায়গায় আসতে হবে। কারণ আমরা দেখলাম যে সংস্কারের 4 মাস 5 মাস তো হইলো, কি সংস্কার হয়েছে, কতটুকু সংস্কার হয়েছে? মানুষের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে প্রভাব রাখতে পারে এমন কোন সংস্কার হয়েছে? জি, মেঘবল্লার বসু, আপনি হচ্ছে সংস্কারের প্রশ্ন তুলতেছেন। আমরা দেখলাম যে 5 আগস্টের পরে শ্রমিকরা তাদের হচ্ছে দ্রব্যমূল্য, তাদের বেতন নিয়ে হচ্ছে মানে কোনো সমাধানই পাইল না। উল্টো হচ্ছে 3 জনের মতো হচ্ছে মারা গেল বিচার বহির্ভূত হত্যা। একজনের লাশ পাওয়া গেল হচ্ছে ড্যাফোডিলের পুকুরে, আর 2 জন হচ্ছে যৌথ বাহিনীর গুলিতে মারা গেল। এখন দ্রব্যমূল্য নিয়ে যে হচ্ছে সমস্যা সংকট কবে, নয়তো তো মানুষ তো আবার নেমে পড়বে। হয়তো 2 মাস দেখবে, 3 মাস দেখবে, এইভাবে যদি দ্রব্যমূল্য নাবিশ্বাস পর্যায়ে চলে যায় তাহলে তো কোনো উপায় নেই মানুষের নামা ছাড়া। সেটা কিভাবে ট্যাকেল দিবে এই সরকার, বা ওই জায়গার সংস্কারটা কি, মূলত সিন্ডিকেটকে ভাঙার কি খেলা আসলে এটা? আমার কাছে মনে হয় যে তাদের একটা 5ই আগস্টের পর তাদের একটা দুর্দান্ত অপরচুনিটি ছিল, সুযোগ ছিল সিন্ডিকেটের পিছনে লাগার। কারণ যদি সিন্ডিকেটের পিছনে তারা লাগতো, তারা যদি আসলে খুব সহজ করে যদি বলি যে বাংলাদেশে যে কৃষিজ পণ্যগুলো উৎপাদিত হয়, সেই পণ্যগুলোর যে স্থানান্তর, সেই পণ্যগুলোর যে রক্ষণাবেক্ষণ, সেই পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কোনো একটা হিমাগারে সংরক্ষিত হবে, সেখান থেকে ওইটা কাঁচা বাজারে আসবে, পাইকারি, খুচরা ইত্যাদি হয়ে, এই গোটা প্রক্রিয়াটা কিছু লোক নিয়ন্ত্রণ করে। সেই যে মধ্যস্বত্বভোগী লোকগুলা, সেই মধ্যস্বত্বভোগী লোকগুলার আসলে কোনো উৎপাদনে কোনো কন্ট্রিবিউশন নেই। ধরেন ট্রাকটা যে চালায় নিয়ে আসে তার একটা শ্রম আছে, কিন্তু ট্রাকের যে মালিক তার শ্রমটা কি?
কিন্তু সে কিন্তু ওই গোটা ঘটনা থেকে লভ্যাংশ পায় সবচেয়ে বেশি। যে উৎপাদন করে সেও অত লাভ পায় না, যে ট্রাক চালায় নিয়ে আসে সেও অত লাভ পায় না, লাভটা পায় কে? ট্রাকের মালিক। তো রাষ্ট্র যদি আসলে এখানে একটা বড় প্রপোজাল দিত যে হচ্ছে যে হিমাগার যেগুলো আছে ওগুলো রাষ্ট্রীয়করণ করব, বা এই যে পুরা মানে পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তরের প্রক্রিয়া, রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া বা বাজারে প্রডিউস করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা রাষ্ট্র টেক ওভার করবে, এটার বিরুদ্ধে বাম ডান মধ্য কেউ কথা বলতো না, বরং সবাই এই প্রক্রিয়ার পক্ষে থাকতো। এবং যদি জাস্ট দ্রব্যমূল্যটাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারতো এরা, এদের যে কত পপুলারিটি থাকতো এরা নিজেরাও যদি আসলে বুঝতে পারতো তাহলে মনে হয় তাই করতো। কিন্তু আসলে আমরা দেখতেছি এখানে কোনো উদ্যোগ নাই। উদ্যোগ হচ্ছে শেখ মুজিবের ছবি তো তুলবো না, কার ছবি বসাবো, কার নাম সরাবো, সংবিধানে কোন কথাটা রাখবো, কি করব না, এগুলো আসলে ভাই এলিটদের চিন্তা ভাবনার জিনিস আর কি। যে সাধারণ মানুষ যে খাইতে খায় তার আসলে সংবিধানে মুজিবের নাম থাকলো কি না থাকলো, ধর্মনিরপেক্ষতা মুখে থাকলো কি না থাকলো, সমাজতন্ত্র নামে থাকলো কি না থাকলো, তাতে কিছু যায় আসে না। তার প্রাত্যহিক রুটি রুজির সংকটের বিষয়। এই যে দেখেন শ্রমিকদের কথা আপনি বললেন, গার্মেন্টস শ্রমিকদের একটা 15 দফা না কত দফা, সেটা সরকার বললো তারা মেনে নিছে। সেটা মেনে নিছে মানে কি, মেনে নেওয়ার একটা দাবি ছিল যে 5 তারিখের মধ্যে তাকে বেতন দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে যে লোক 8,000 টাকা মাসে বেতন পায় তারে আপনি 5 তারিখের পরে বেতন দিবেন কেন? কিন্তু সেইটারও এখন পর্যন্ত কোনো সমাধান নাই, বরং বেতন চেয়ে 5 তারিখ পর্যন্ত বেতন না পেয়ে 2 মাস 3 মাসের বকেয়া বেতনের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন এমন ঘটনা আছে, গুলি খাইছেন এমন ঘটনা আছে। এবং আমরা কিন্তু গতকালকেও দেখতে পাইছি যে বেতন না পায় তারা মাঠে নামতেছেন। তাহলে আপনি যদি ভাই শ্রমিকের বেতন পাওয়া নিশ্চিত করতে না পারেন, আপনি যদি দ্রব্যমূল্য নিশ্চিত না করতে পারেন, তাহলে আমি খাইতে পারি না, আমি পড়তে পারি না। ওই যে আমরা আওয়ামী লীগের সময় একটা টি শার্ট অনেক জনপ্রিয় ছিল যে ভাত পাই না গণতন্ত্র খাই। তো সামনের দিনে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে ভাত পাই না সংস্কার খাই। সংস্কার তো খাওয়া যায় না, সংবিধান সংস্কার খাওয়া যায় না, খাইতে হয় তো রুটি, খাইতে হয় তো ভাত। তো সেগুলা তো আপনার ব্যবস্থা করতে হবে। আপনি যদি ওইগুলাকে বলেন যে ওইগুলা আসলে করা যাবে আস্তে ধীরে, আগে একটু গুরুত্বপূর্ণ কাজ করে নিই, তখন আসলে জনগণ আপনাকে জনবিরোধী হিসেবে শনাক্ত করবে। এবং জনগণ কিন্তু খুবই ইন্টেন্স অবস্থায় আছে। যারা 4 মাস 5 মাস আগে হাজার হাজার লাশের বিনিময়ে একটা অভ্যুত্থান ঘটাইছে, তারা কিন্তু সবাই ঠান্ডা হয়ে গেছে, বিষয়টা এমন না। কালকে যে এই জনরোষ এই সরকারের দিকেই ধাবিত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সত্যি কথা। আপনি একটা অনিশ্চয়তার কথা বললেন, এখন দেখা যাচ্ছে যে এই অনিশ্চয়তার যে মূল এলিমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী, এটা নিয়ে আমরা নিশ্চিত না আসলে তারা কিরকম রোল প্লে করতেছে। কোনোখানে দেখা গেছে তারা খুবই নিষ্ক্রিয়, কিছু কিছু জায়গায় দেখা গেছে তারা ওভার রিয়াক্ট করতেছে। তো কেন তারা ব্যালেন্স না কেন, এবং ব্যালেন্সে কেন আনতে পারতেছে না এই সরকার? যদি মানে কিছু না কিছু তো থাকবে পয়েন্ট বা স্ট্রিং যেটা ধরে টান দিলে, বা এটা কোন জায়গায় আসলে? আমার কাছে মনে হয় যে এটা একটা খুব বড় সংকট বাংলাদেশে এই মুহূর্তে, পুলিশ, গোটা পুলিশ কাঠামো। কারণ পুলিশ যেমন আওয়ামী লীগের লোকজন বলতেছে 3,000 4,000 5,000 পুলিশ মারা গেছে, সরকার কিন্তু এটার কোনো কাউন্টার ফিগার দিচ্ছে না। কিন্তু আমরাও জানি যে হাজার খানেক পুলিশ আর ডিউটিতে আসতেছে না, 5ই আগস্টের পর তারা অফ ডিউটি, তাদের আর খোঁজ পাওয়া যায় নাই। তাহলে আমি যদি ধরে নেই যে এখানে যদি 2,000 3,000 পুলিশ এমন হয় যারা অফ ডিউটি, আমি ধরলাম এদের মধ্যে 3,000-এর মধ্যে 2,000 বা 2,000-এর মধ্যে 1,000 এরা হচ্ছে আসলেই দুর্নীতি করতে দেখে এরা আর ভয়ে আসতেছে না, তাহলে বাকি 1,000 কই? আপনার 5ই আগস্ট পর্যন্ত পুলিশকে কেন মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে, সেটার জন্য কে দায়ী, তাদের পানিশ করবো কিনা, এগুলো পরের কথা। আগে তো আপনাকে রাষ্ট্র হিসেবে রেকগনাইজ করতে হবে যে আপনার 5ই আগস্ট পর্যন্ত এতগুলা পুলিশ মারা গেছে, এতগুলা পুলিশ খুন হয়েছে, সে তো রাষ্ট্র এখন রেকগনাইজ করতে রাজি না। তাহলে পুলিশ নামবে কোন সাহসে? আবার তার মধ্যে পুলিশ রিফর্মের কাজ বোধহয় এই শেষ হচ্ছে, কয়েকদিন বোধহয় ওদের কমিটি রিপোর্ট নিছে, কি হবে আমি জানি না। কিন্তু এইটা কোনো ওই কয়েকটা কাগজে সংস্কারের মধ্যে দিয়ে না, বাংলাদেশের পুলিশ কাঠামোটা গোটাটা সংস্কার করা লাগতো। এবং এটা একটা ভালো অপরচুনিটি ছিল এই সংস্কারটা করার, কিন্তু মনে হচ্ছে ওই ট্রেনটাও মিস হয়ে গেছে। ওইটা আর এখন যদি আমার ধারণা সংস্কার হিসেবে যা আসবে ওগুলা খুবই হাতে গোনা এবং ছেলে মানুষের কিছু সংস্কার, দেখা যাবে ব্যাচ থেকে নৌকা সরে যাবে, ওই যে ওই একই রকম আর কি, প্রতীকী সংস্কার হবে। কিন্তু যেগুলো আসলে দরকার ছিল, যেমন আমাদের দেশের পুলিশ কোনো ডিএসকেলেশন টেকনিক জানে না। আপনি দুইটা লোকের গ্যাঞ্জামের মধ্যে একটা পুলিশ এনে দেন, দেখবেন গ্যাঞ্জাম বাইরে গেছে। এই যে মামলাগুলো তো আবার আগের টেকনিকে হচ্ছে। এই যে অজ্ঞাতনামা 100 জনের মামলা, এটা পৃথিবীর কোনো সভ্য দেশে ভাবে মামলা হয় না, কোনো সভ্য দেশের আদালত ভাবে মামলা গ্রহণ করে না। আপনার মনে করেন আপনি খুন হইলেন, আপনার ওখানে 18 জন মানুষ, 20 জন মানুষ আছে যারা আপনাকে খুন করার সময় আশেপাশে ছিল। এবার আমি সেখানে বলতে পারি যে 20 জন লোক ছিল, এদের মধ্যে 3 জন লোককে আমার নাম জানি, আর বাকি 15 জন অজ্ঞাতনামা হয় এইভাবে। কিন্তু এখন মামলাগুলা কিভাবে হয় দেখেন, যে একটা খুনের মামলা 100 জন 115 জন করে আসামি, 100 জন লোক একটা খুন করতে লাগে।
তাহলে ওই আমি যে 100 জন, দেখা গেল যে আমাকে যেদিন খুন করা হয়েছে তার ওই দিন সকালবেলা কোনো এক লোক একটা স্ট্যাটাস দিছে, আমি বললাম ও হুকুমের আসামি, হয়তো ওই লোকটা আমার পছন্দ না, জাফর ইকবালের পছন্দ না, এখন জাফর ইকবালের জেলে ঢুকাইতে হবে, তাহলে একটা হত্যা মামলা দিয়ে দাও। নিজুম মজুমদার আমার পছন্দ না, বেশি কথা বলতেছে এখানে, বেশি একটা হত্যা মামলা দিয়ে দাও। কিন্তু এটার মুশকিল হচ্ছে এই মামলাগুলো তো পরে টিকবে না। না, ওনাদের মধ্যে তো অভিযোগ আছে এবং লিগ্যাল অভিযোগ আছে। মানে অ্যাকচুয়াল অভিযোগ আছে, সাকিবরে তো আমার হত্যা মামলায় ধরার দরকার নাই, সাকিব শেয়ার মার্কেটে যা যা করছে শেয়ার ওইটা নিয়ে ধরেন আপনি। কিন্তু এই যে এই যে কোনো মূল্যে মামলা টামলা দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করা, তাহলে তো পুলিশি কাঠামো একই আছে, সেই অজ্ঞাতনামা মামলা, সেই ফোর্স প্রয়োগ করে বিভিন্ন ঘটনা থামানো, তাহলে তো পুলিশের কোনো রিফর্ম হচ্ছে না। আপনি রাষ্ট্রের হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলে আসা বা একটা কাঠামোর মধ্যে আবার ফিরে আসা, এটার কথা বলছিলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, মানে কেউ কেউ বলছে যে নির্বাচিত একটা সরকার আসলে হয়তো বা ভালো হবে, এবং নির্বাচিত সরকারের হিসেবে অপশন তারা এই মুহূর্তে একটাই দেখছে, বিএনপি। এবং অনেকেই এবার নির্বাচিত সরকার না আসলে অনেকেই মনে করতেছে যে বিএনপি যদি একটু শক্ত হয় তাহলে হয়তো বা এই পুলিশ বা হচ্ছে আরও যেসব মানে দুর্বল আছে তারা হয়তো বা একটা ঐক্যের মাধ্যমে একটা হয়তো বা ফিরতে পারে আর কি একটা সিস্টেমের মধ্যে। তো এইখানে হচ্ছে আপনার মতামতটা কি আসলে? আর নির্বাচনে হচ্ছে বিএনপির জেতা না জেতা এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য কতটুকু হচ্ছে মানে গুরুত্ব বহন করে আর কি, বা কোন পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাবে আর কি আসলে? আমার মনে হয় বিএনপির পলিটিক্যাল পার্টি হিসেবে একটা ইন্টারনাল কন্ট্রাডিকশন বা একটা অভ্যন্তরীণ স্ববিরোধিতা আছে। সেটা হচ্ছে একদিকে তাদের যারা নেতৃত্বস্থানীয় লোকজন তারা যথেষ্ট এনলাইটেন্ড লোকজন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক জিয়া নিয়ে একসময় অনেক সমালোচনা ছিল, কিন্তু আপনি যদি গত 3-4 বছরে তারেক জিয়ার বক্তব্যগুলো দেখেন খুবই পলিটিক্যালি ম্যাচিওর। এবং আপনি মির্জা ফখরুল ইসলাম বলেন বা যারাই তাদের শীর্ষস্থানীয় নেতা, তারা কিন্তু বিভিন্ন রকম জনতুষ্টিবাদী পাগলামির অংশ হয় নাই গত 3-4 মাসে। তারা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে যেই জিনিসপত্রগুলো কল আউট করা দরকার সেই জিনিসপত্রগুলো কল আউট করছে। আপনি দেখেন তারা প্রথম আলো ডেইলি স্টারের উপর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর বিরোধিতা করছে। তারা একদিকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরোধিতা করছে, কিন্তু আবার একই সঙ্গে এটা যাতে সাম্প্রদায়িক কোনো এসকেলেশনের দিকে না যায় সেই দিকে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইটা তো গেল তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কিন্তু পার্টিটা তো আসলে তাদের পার্টিটাও চলে শেষমেশ এই লুম্পেন বুর্জোয়াদের বিভিন্ন অর্থনৈতিক স্বার্থে। তো যেই লুম্পেন হচ্ছে চাঁদাবাজি করে, তাকে আপনি না হয় এই মুহূর্তে বহিষ্কারের ভয় দেখায় থামায় রাখলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তাকে থামাবেন কিভাবে? তো বিএনপি আমার কাছে মনে হয় যে উপরে ভালো ভালো কথা বলতেছে, নিচে তাদের নেতাকর্মীরাই তাদের কথা শুনতেছে না। যখন শুনতেছে না তখন তাদেরকে বহিষ্কার করে এটা ওইটা করে তাদের মধ্যে এক ধরনের ডিসিপ্লিন আনার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু এটা আপনি কতগুলা জায়গায় করবেন, কয় জায়গায় করবেন? কিন্তু ওই বাংলাদেশ তো আসলে এরমই, বাংলাদেশে আসলে শেষমেশ আমাদের মন্দের ভালো খুঁজতে হয়, যে অন্তত পক্ষে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তো জনতুষ্টিবাদী কথাবার্তা বলতেছে না। বৈষম্য বিরোধী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দই তো জনতুষ্টিবাদী কথাবার্তা বলতেছে, বলে ঠাস করে বলে বসতেছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর কারা সব থেকে বেশি দুঃখ পেয়েছে সেটাও আমরা জানি। এর মানে হয় না। তাহলে এটা যে যিনি বলছেন সার্জিস, তখনও বৈষম্য বিরোধীর লোক ছিলেন, এখন নাগরিক কমিটির লোক হয়েছেন কয়েকদিন হলো। সংগঠক। তো উনি যখন বলছেন এই কথা, তার মানে কি? তাহলে তো উনিও তো ছাত্রলীগ করছেন। তাহলে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিছে, যদিও 8-এর পর কোনো ভোটই হয় নাই, হিন্দুরা 8-এর আগ পর্যন্ত আওয়ামী লীগকে ভোট দিছে, এই জন্য হিন্দুরা দায়ী। তাহলে সার্জিসের তো 3 বছর আগের ভিডিও আছে, 2 বছর আগের ভিডিও আছে শেখ মুজিবের প্রশংসা করে, তাহলে সার্জিসও দায়ী। এটা তো জাস্ট লোকরঞ্জন করা, যে যারা হচ্ছে মানে মাঠের লোকজন যে কথা সব থেকে বেশি চিৎকার করবে আমি ওই কথাটা বলবো। কিন্তু দেশ তো এভাবে চলে না। দেশ চলার জন্য আপনার প্রয়োজনে নানান সময় অজনপ্রিয় কথা বলতে হবে, কারণ যেটা ঠিক ওইটা ঠিক। আজকে মানুষ জোশে অনেক কিছু বুঝতেছে না, হয়তো 3 মাস পর হোশে ফেরার পরে ওই লোকটাই লজ্জা পাবে যে সে আপনাকে এই কথাটা বলছিল। সো হোশে থাকাটা জরুরি। আমার মনে হয় বিএনপি মেজর রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি যদি বলি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যেটা মেজর পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এই মুহূর্তে, তাদের মধ্যে বিএনপি একমাত্র পার্টি যাদের নেতারা অন্ততপক্ষে কিছুটা হোশে আছে, যারা রিয়ালিটিটা বোঝার চেষ্টা করতেছেন। কিন্তু আসলে আমার ধারণা তারাও ক্ষমতায় আসার পর ওই যে কে সেই আবার বিএনপি ক্ষমতায় আসার 6 মাস পর বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এটাও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট ওইটা একটা স্টেবল কাঠামো। এখন যেটা হচ্ছে এই প্রাত্যহিক যে টেনশন এবং টার্ময়েলের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, এইটা কোনো মানে মানসিকভাবে বা সামাজিকভাবে মানুষের জন্য ভালো কিছু হচ্ছে না। ভালো কিছু হচ্ছে না। আচ্ছা, বিচারের কথা বলছিলেন আপনি বারবার, বিচার। দেখা গেল যে 1971 সালের যে গণহত্যা হইলো তার বিচার আমাদের করতে হলো একটা গণ আদালতের মাধ্যমে এবং পরবর্তীতে শাহবাগের আন্দোলনের মাধ্যমে। এখন 24-এর যে মানে গণহত্যা, এটার বিচারের জন্য কি আরেকটা শাহবাগ দরকার হবে?
বা ওইটা হইলে কি হবে? এটা তো আসলে মুশকিল হচ্ছে ৭১-এর গন্ডগোলটাই তো আসলে মেটে নাই। আপনি ২০১৩-তে একটা বিচার করছেন, সেই বিচার কারো কারো পছন্দ হয়েছে, কারো কারো হয় নাই। এই হওয়া না হওয়া, পছন্দ অপছন্দ এটা মিটবে না। এখন কেউ এসে বলবে কাদের মোল্লা শহীদ, এবার কাদের মোল্লারে শহীদ বললে আরেক দল লোকের ম্যাসিভ রকম গায়ে লাগবে। তো আসলে ১৩-র ঘটনা তো আপনি মিটাইতে পারেন নাই। ১৩-র ঘটনার শিক্ষা হচ্ছে ৭১-এর ঘটনা ১৩-এ এসে আসলে বিচার করা সম্ভব না। আপনি আইনি ভাবে ওটা কখনোই ভালো মতো বিচার করতে পারবেন না। কিন্তু আমাদের তো বিচার কাঠামো তো একদম দুর্বল, মানে অসম্ভব দুর্বল, একদম কিছুই অসম্ভব দুর্বল। এবং ২৪-এও তো একই জিনিস হচ্ছে। হ্যাঁ, এটাই ২৪-এও আসলে যাদেরকে আমরা সামাজিকভাবে হ্যাঁ হত্যাকারী হিসেবে শনাক্ত করছি বা সামাজিকভাবে অপরাধী হিসেবে শনাক্ত করছি, রাষ্ট্রের কাজ হয়েছে তারা যাতে জেলে ঢুকে এটুকু নিশ্চিত করা। এখন এই মুহূর্তে ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছে। কিন্তু এই যে সারা হোসেনও বলছেন সেদিন যে এই মামলা তো টিকবে না। আপনি ধরেন শেখ হাসিনার পদত্যাগপত্র আছে কি নাই আমি জানি না, আমরা কেউ জানি না। আসিফ দুই কথা বলেন, আসিফ নজরুল এক কথা বলেন, আসিফ ভুইয়া এক কথা বলেন। একজন বলেন যে দরকার নাই পদত্যাগপত্র, বলেন পদত্যাগপত্র আছে। এখন পদত্যাগপত্র কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন বিচার করে তখন তো আপনাকে বলতে হবে যে এই মহিলা বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে গেছে, এই হচ্ছে আমার ডকুমেন্ট। এখন সেই ডকুমেন্ট দেখাইলেই ফাইনাল এমন না, সে তারপরেও বলতে পারে যে না এটা আমাকে চাপে পড়ে লেখাই নেওয়া হয়েছে অমুক তমুক। কিন্তু যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে আপনি ইন্ডিয়া থেকে ওকে ফেরত যাবেন কি হিসাবে? সমস্যা হয়ে যাবে। সে তো দাবি করবে যে আমি এখন প্রধানমন্ত্রী, আমাকে জোর করে তারাই দিছে, আমি পালায় ভারতে এসে বসে আছি। কিন্তু অলরেডি আমার কাছে মনে হয় এই সময়টাও পার হয়ে যাচ্ছে। যদি এই মুহূর্তে এখন পর্যন্ত এভিডেন্স আছে, যেহেতু ঘটনাটা মাত্র ৪-৫ মাস আগে ঘটছে, কিন্তু একটা সময় পার হয়ে যাওয়ার পর কিন্তু এভিডেন্স থাকবে না। কাজে বিচার যদি দ্রুত সময়ের মধ্যে না করা হয়, এই বিচার করা ক্রমাগত অসম্ভব হয়ে উঠবে। অসম্ভব। আচ্ছা, এই যে বিচারের কথা না বলে দেখা যাচ্ছে যে পরশক্তি একটা, যেটা হচ্ছে জামাত শিবির দল, তারা হচ্ছে একটা রাজনীতি করতেছে, যেন বা ইসলাম খেলাফত এরকম রাজনীতি, শরিয়া, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে মানে বিচার নিয়ে তাদের কোনো কনসার্ন নাই, যেটা সত্যি দেখা যাচ্ছে। এবং মানে তারা বললেও দেখা গেছে যে অতটা শক্তিশালী করে বলতেছে না, যেন তাদের মানে তারা এখন শত্রু হিসেবে ধরে নিছে যে ছাত্র ইউনিয়ন, বামপন্থী দলগুলো, পাশাপাশি হচ্ছে ছাত্র দল, তাদেরকে শত্রু হিসেবে ধরে নিছে। এটাকে কিভাবে দেখেন আপনি? আসলে এটা মুশকিলটা হচ্ছে যে এটা ব্যাপারটা হচ্ছে যে বলে না যে যারা নিজেরা কাচের ঘরে থাকে তাদের অন্যের ঘরে ঢিল ছুটতে নেই। তো ওরা কার বিচার চায়? ওরা যে মুহূর্তে বলবে গণহত্যার জন্য বিচার চাই, এটা হয়তো ফেসবুকে আপনি দেখবেন লাভ রিয়াক্টে ভরে আছে, কারণ ওর সমর্থকরা ফেসবুকে অনেক অ্যাক্টিভ। কিন্তু এটা সাধারণ মানুষ, আপনারা সাংবাদিকতা করেন, আপনারা রাস্তাঘাটে দেখেন তো যে জামায়াত ইসলাম যে ১৬ই ডিসেম্বর উদযাপন করছে, এটা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখেন। মানুষ কিন্তু এটা হাসাহাসি হিসেবে নেয়, কারণ বাংলাদেশের মানুষের ইতিহাসের ধারণা ক্লিয়ার। এত মানে আমরা হুট করে ২০২৪-এ মানে মাটি থেকে পয়দা হই নাই, আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে। সো আমাদের এখানে ৭১ এত সহজে মুছবে না। সো আসলে গণহত্যার বিচার চাইলে তো তার গণহত্যার বিচারের কথাটাও আবার ফিরে আসবে, এবং তার গণহত্যার বিচারের কথাটা ফিরে আসাটা তার জন্য এখনো কমফোর্টেবল না, কারণ এখন পর্যন্ত সে কিন্তু দল হিসেবে মাফ চায় নাই। এখন পর্যন্ত সে কিন্তু ৭১-এ নিজের যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা স্বীকার করে না। এখন এটা জনগণকে চিন্তা করতে হবে যে আমরা কি বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে গণহত্যার দায় স্বীকার না করে পার পায়ে যাইতে দিব, নাকি আমাদের যদি প্রচন্ড কষ্ট হয় তাও আমরা বলবো যে ভাই যারা যারা গণহত্যা করছে তাদের সাথে কোনো লেনা দেনা নাই। সহজ হিসাব, জামাত ৭১-এ গণহত্যা করছে, জামাতের সাথে কোনো লেনা দেনা নেই। ২৪-এ আওয়ামী লীগ গণহত্যা করছে, আওয়ামী লীগের সাথে লেনা দেনা নেই। কারণ আপনি ক্ষমতায় থাকার প্রয়োজনে, আপনার রাষ্ট্র প্রকল্পের প্রয়োজনে হাজার হাজার লাখ লাখ মানুষ মাইরে ফেলাইতে পারেন। তাহলে আপনার সাথে আমি কি আলাপ করবো? কি মানে কোন কমন বেসিসে হবে? ধরেন ক্ষমতা ধরে রাখার চেষ্টা বিএনপিও করছে, জাতীয় পার্টিও করছে, কিন্তু তারপর কি হয়েছে? যখন দেখছে যে হায় এটা তো আসলে হাতের বাইরে চলে যাচ্ছে, তারা ছাইরিটা দিয়ে চলে গেছে যে না বাবা, কারণ আমার এই দেশে থাকতে হবে, এই দেশে রাজনীতি করতে হবে। মানুষ যদি এরকম গণঘৃণার শিকার হয় তাহলে তো হবে না। এই দুইটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির মজা হচ্ছে এরা নিজেদের কোনো ঐতিহাসিক ভুল স্বীকার করে না। এরা সবসময় ঠিক ছিল, এরা কখনোই জনগণ বুঝতে ভুল করছে, জনগণ আসলে তাদের বুঝে নেই। এবং কি স্পর্ধা! এখনো জামাতের কোন নেতা জানি ইন্ডিয়ার কথাটা তুলে বলছে যে এই যেটাই তো আমরা ৫৩ বছর আগে বলছিলাম। ৪৭-এর দেশভাগ বলেন, এই আপনার ৫০-এর দশকের জমিদার প্রথার উৎখাত বলেন, আপনার এই কি বলে আপনার ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, বা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সব জায়গায় দেখবেন যে তারা আলাদা। তারা হয় সম্পূর্ণ উল্টা দিকে অবস্থান নিছে, বা একই দিকে অবস্থান নিলেও বাকিরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করছে। সো এখন তারা প্রথমবার মেইন স্ট্রিম হইতে পারছে, হওয়ার সুযোগ আসছে তারা। কিন্তু তারা যদি মেইন স্ট্রিম হইতে না হইতে বলে শাহবাগীদের বিচার করতে হবে, শাহবাগী গোসল করো, তাহলে তো মানুষজন তো বুঝে ফেলবে শুরুতেই যে ধান্দাটা কি। আমার মনে হয় এখন নির্বাচন হয় নাই, তো নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা এমন ভাব করবে যেন দেশের অধিকাংশ মানুষজন তাদের সমর্থক।
তো নির্বাচনটা হোক, তখন দুধ আর জল কোনটা কি এমনি আলাদা হয়েছে। আলাদা হয়ে যাবে। আর ঢাকা ভার্সিটির যে পেরিফেরি, তারা শিবিরের পেরিফেরি, তারা হচ্ছে যে গণহত্যার যে ন্যারেটিভ এটাকে তাড়াতাড়ি মুছতে চায়, কারণ হচ্ছে সামনে ডাকসু নির্বাচন এবং শিবির হচ্ছে দ্রুত ডাকসু চাচ্ছে, বৈষম্য বিরোধী দ্রুত চায়, ছাত্রদল আবার একটু বিলম্বিত চাচ্ছে। এখানে ছাত্র ইউনিয়নের পজিশন আমাদের পজিশন যেটা, এটা আমরা মানে ভিসি ডক্টরের সাথে মিটিংয়েও বলছি এবং ছাত্র রাজনীতির সংস্কার কমিশনের যেই মিটিং, সেই মিটিংয়েও বলছি, সেটা হচ্ছে যে আমাদের ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কিছু মৌলিক সংস্কারের দাবি আছে। প্রথমত ডাকসুর যেই প্রধান, ডাকসুর যে সভাপতি, তিনি কোনোভাবেই একজন শিক্ষক হইতে পারেন না। ছাত্র সংসদের প্রধান, যদি ছাত্র সংসদ হয় তাহলে ছাত্র সংসদের প্রধান ছাত্রদের মধ্য থেকে নির্বাচন করতে হবে, এবং শুধু ছাত্রদের মধ্য থেকে নির্বাচন করতে হবে তা না, ডাকসুর গঠনতন্ত্র প্রচণ্ড পরিমাণে একনায়কতান্ত্রিক। এখানে সভাপতির হাতে এমন অনেক ক্ষমতা ন্যস্ত করা আছে যে ক্ষমতাগুলো কোনোভাবেই কোনো একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মে একক ব্যক্তির হাতে থাকতে পারে না। যেমন আমি যদি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি, ডাকসুর কোনো সদস্যকে বরখাস্ত করা হবে কি হবে না, বা ডাকসু বিলুপ্ত করে দেওয়া হবে কি হবে না, এই সিদ্ধান্ত এককভাবে সভাপতির হাতে। ডাকসুর গঠনতন্ত্রের ব্যাখ্যা নিয়ে যদি কোনো মত দ্বিমত তৈরি হয়, তাহলে কোন মতটা গৃহীত হবে সেটা এককভাবে ডাকসুর সভাপতির হাতে। যদি কোনো একটা এজেন্ডা নিয়ে আলোচনা করতে হয়, তাহলে সেই এজেন্ডা নিয়ে আলোচনা করা যাবে কিনা, এটা 24 ঘন্টা আগে ডাকসুর সভাপতির কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে তো এইটা কোনো গণতান্ত্রিক ফোরাম হলো না। এই ফোরামটা তো গোটাটাই তাহলে একটা এক ব্যক্তি কেন্দ্রিক ফোরাম হলো, এবং সেই এক ব্যক্তিটাও আবার নির্বাচিত না। তাহলে এর মধ্যে দিয়ে আসলে আমরা কিভাবে করে একটা গণতান্ত্রিক অধিকারের দিকে যাব? তো এখন তোমার শত শত ক্লাব আছে, এই কাজ করার জন্য তোমার ডাকসুর দরকার নেই। হ্যাঁ, এই ডাকসুর কাঠামো দিয়েই অনেক বড় বড় রাজনৈতিক কাজ হয়েছে, কারণ তখন সোসাইটি অনেক পলিটিক্যাল ছিল। এখন যেখানে আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্মভাবে একটা ডিপলিটিসাইজেশনের চেষ্টা হচ্ছে, যেখানে একটা ছাত্র অভ্যুত্থানের পরের 2 মাস আমাদের লড়াই করা লাগলো ছাত্র রাজনীতি থাকবে কি না থাকবে এই নিয়ে, সেখানে এই ডিপলিটিসাইজ স্ট্রাকচারের হাতে তো আমরা ক্ষমতা দিতে রাজি না। কাজে আপনারা যদি দ্রুত নির্বাচন করতে চায়, ফাইন, তাহলে আরো দ্রুততর সংস্কার করেন, আগে সংস্কার পরে নির্বাচন। কারণ ক্যাম্পাসে আপনার বৈষম্য বিরোধীর পায়ের নিচে এখনো কিছু মাটি আছে দেখে এখানে আগে নির্বাচন পরে সংস্কার, আর জাতীয় নাগরিক কমিটি সারা দেশে মাটি হইতে একটু দেরি লাগবে বলে আগে সংস্কার পরে নির্বাচন, এই ভাওতাবাজি অন্যদের বুঝায় না, এই ভাওতাবাজি আমাদের বুঝায় লাভ নেই। এখন আমরা হচ্ছে নতুন সেগমেন্টে এসে পড়েছি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। এই সেগমেন্টে আপনাকে হচ্ছে কয়েকজনের নাম বলবো, আপনি হচ্ছে সংক্ষিপ্ত 2-3 শব্দে হচ্ছে তাদের একটা মূল্যায়ন দিবেন। প্রথমেই বলি হচ্ছে চিন্ময় দাশগুপ্ত। অস্পষ্ট, কিন্তু সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো না। সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো না। হাসনাত আব্দুল্লাহ। পপুলিস্ট এবং অগভীর। অগভীর। সার্জিস আলম। একটু হিপোক্রিটিক্যাল। হিপোক্রিটিক্যাল। আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমার মনে হয় তার প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10 বছর আগে এই রোলটা পেলে ভালো হতো ওনার। 10 বছর আগে পেলে ভালো হতো। 10 years too old for this role. আচ্ছা আচ্ছা। আর সর্বশেষ ঢাবির ভিসি নিয়াজ আহমেদ। অনর্থক অভিমান করেন, মানে ভিসির কাজ তো মান অভিমানের না। মানে আমার মনে হয় কি বলবো, আমি বলবো যে ইমোশনালি আনপ্রিপেয়ার্ড। ইমোশনালি আনপ্রিপেয়ার্ড। আচ্ছা মেঘমালার বসু, ধন্যবাদ আপনাকে, আজকে আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন। তো শেষ হচ্ছে একটা ফান একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, যে এই যে শাহবাগীদের বা হচ্ছে বামপন্থীদের গোসল, এটা কি আসলে একটু? এইটা হচ্ছে যে ধরেন, মানে ঠিক আছে, আমার অ্যাকিউজেশন হচ্ছে গণহত্যা, ওর অ্যাকিউজেশন হচ্ছে আমি গোসল করি না। ফাইন, লেটস, মানে এটা দাঁড়িপাল্লায় মাপা যাক যে কোনটার প্রভাব বেশি, যে আসলে মানুষ কি গোসল না করা মানুষে বেশি অপছন্দ করে না গণহত্যা করা মানুষকে। আর যদি একটা জিনিস সহজ করে বলি, সেটা হচ্ছে যে রাজনীতি করলে রাজনীতি করতে হবে, এইসব ট্যাগ দিয়ে কি লাভ? আপনি আমার পলিসি নিয়ে আমারে ধরেন, আমার প্রকল্প নিয়ে আমারে ধরেন, আমার ইতিহাস নিয়ে ধরেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলা হচ্ছে যে আসলে ধরার কিছু নাই, তো এই জন্য একটা অযাচিত কথাবার্তা, এইগুলা বলুক, সমস্যা নেই। এটা মানে আমরা নিজেদেরকে বোঝাচ্ছি যে নির্বাচনের আগ পর্যন্তই আস্ফালন সহ্য করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আজ আমাদের পলিটিক্যাল কম্পাসের শো। আজ আমাদের সঙ্গে ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাবির সভাপতি মেঘমোল্লার বসু। আপনারা দেখলেন পুরোটা শো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।